কেমিস্ট্রি মিট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকের পর্বে আমরা একজন বাংলাদেশি শিক্ষার্থী যিনি ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্সে পড়ালেখা করছেন ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে। তিনি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন প্রাক্তন শিক্ষার্থী কৃষ্ণচন্দ্র। তিনি কিভাবে ফুল ফান্ডিং স্কলারশিপ পেয়েছেন এবং কিভাবে ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে মাস্টার্স স্টাডি করছেন চায়নাতে, সেটা নিয়ে আমরা বিস্তারিত শুনবো কৃষ্ণচন্দ্রের কাছ থেকে। চলুন যাওয়া যাক সম্পূর্ণ আলোচনাটি, সম্পূর্ণ ইন্টারভিউটি শোনা যাবে। তো মাইসেলফ উৎপল ঘোষ, আমার পক্ষ থেকে আমার এই চ্যানেলে তোমাকে আসার জন্য স্বাগতম। আমি নিজে পিএইচডি শিক্ষার্থী শেষ বর্ষের আইআইটি হায়দ্রাবাদে। আম, তো আমার কথা হচ্ছে, প্রথমত আমি তোমাকে জানতে চাই যে বাংলাদেশি স্টুডেন্টরা মানে কেন উচ্চশিক্ষায় চায়নায় যাবে? আসলে চায়নাতে উচ্চশিক্ষার জন্য আসবে এই প্রসেসটা তুলনামূলকভাবে একটু সহজ। যেমন ইউরোপ, অস্ট্রেলিয়া বা হচ্ছে কানাডা, এইদিকে যাওয়ার থেকে আপনার চায়নাতে আসাটা মানে তুলনামূলকভাবে একটু ইজি। যেমন এখানে হচ্ছে আইএলটিএস খুব একটা ম্যাটার করে না, আপনার এমওআই তে এখানে অ্যাপ্লাই করা যায়। তারপর হচ্ছে এখানে যদিও হচ্ছে আপনার এক্সট্রা ইনকামের কোনো অপশন নাই, এখানে কোনো স্টুডেন্ট হচ্ছে বাইরে কাজ করতে পারে না, কিন্তু তারপরেও হচ্ছে মানে যারা ফুল ফ্রি স্কলারশিপের জন্য আসে তারা যে অ্যামাউন্ট পায় সে অ্যামাউন্টে তাদের মানে খুব ভালোভাবে চলে যায়। তো বাইরে কাজ করারও কোনো ইয়া নাই। আর কেউ যদি রিচার্জ বেস তার হচ্ছে লাইফ আপডেট করতে চায় যে না আমি রিচার্জ বেসে থাকবো সারা জীবন, বা ইন ফিউচার আমি রিচার্জ নিয়ে কাজ করে যাব, তো আমার মনে হয় অন্যান্য দেশের থেকে প্রফেসররা থেকে শুরু করে স্টুডেন্ট যারা আছে সবাই মানে রিচার্জের প্রতি তাদের খুবই আগ্রহ, তারা রিচার্জ ছাড়া কিচ্ছু বোঝে না। তো আমার মনে হয় এই জন্য হইলেও মানে বাংলাদেশি স্টুডেন্টরা বিশেষ করে মানে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা বিশেষ করে আসতে পারে চায়নাতে, যারা বাংলাদেশ থেকে হচ্ছে আপনার অনার্স করে বা মাস্টার্স করে পিএইচডি তে আসতে পারে, এই আর কি। তো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসলে এক্স্যাক্টলি চায়নাতে মাস্টার্সের মানে কত আরএমবি দেওয়া হয়, বা সেই টাকা কিভাবে মানে সেটা কাভার করে, কিভাবে অ্যাকোমোডেশন কিরকম, মানে হেলথ ইন্স্যুরেন্স কিরকম, সেগুলো যদি একটু ধারণা দাও। আচ্ছা, এখন হচ্ছে দাদা আমি তো এখানে আসছি হচ্ছে আপনার আনশের স্কলারশিপে, ইউকাসের আনশের স্কলারশিপ। সো আমার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আপনার ইনস্টিটিউট থেকে হচ্ছে 1,000 আরএমবি, আর হচ্ছে আপনার স্কলারশিপ থেকে 3,000, টোটাল হচ্ছে 4,000 আরএমবি মাস্টার্স এর। আর পিএইচডি ক্ষেত্রে সেটা সর্বোচ্চ সম্ভবত 7,000 টাকা। আর যদি প্রফেসর চায় তাহলে আরো বেশি দিতে পারে, এই আর কি। আর আমার মাস্টার্স এর ক্ষেত্রে হচ্ছে টোটাল 4,000। তো এটা হচ্ছে তারা মানে ডিরেক্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, এখানে কোনো ক্যাশের কোনো কারবার নাই। আর অ্যাকোমোডেশন বলতে হচ্ছে যখন আমি বেজিং এ ছিলাম, মানে আমার যখন হচ্ছে একাডেমিক পড়াশোনা ছিল ওইখানে, তো তখন হচ্ছে আমার রুম হচ্ছে দুই রকমের, মানে অ্যাকোমোডেশনের যেটা সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে সিঙ্গেল রুম যেখানে হচ্ছে 900 আরএমবি হচ্ছে আপনার চার্জ প্রতি মাসে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছিল ওইখানে, আমি সিঙ্গেল রুমে ছিলাম। আর যেখানে যে রুম গুলাতে 4 জন থাকে সেই রুম গুলাতে হচ্ছে আপনার সম্ভবত 275 আরএমবি। এ হচ্ছে খরচ। আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের যে বিষয়টা, সেটা প্রথমবার যখন আমি আসছি এখানে, তো আসার পরে যে ইন্স্যুরেন্সটা করছে এটা সম্ভবত 1 বছরের জন্য করা হয়েছিল। সেটা হচ্ছে আমার স্কলারশিপ হচ্ছে সেটা কভার করছে, সেটা আমাকে টাকা দিতে হয়নি। ইভেন হচ্ছে যখন আমি চায়নাতে প্রথম আসি তখন হচ্ছে আমার যে প্লেন ভাড়া ছিল সেই প্লেন ভাড়াটাও হচ্ছে আমার মানে স্কলারশিপ সেটা বেয়ার করছে, মানে কাভার করছে। আচ্ছা, আর তাহলে হচ্ছে এই খরচ যেটা আনসো বললাম। তাহলে আনসো স্কলারশিপটা সেই হ্যাঁ, চাইনিজ G2G গভর্নমেন্টের যেরকম, মানে তারা প্লেনের টিকিট বহন করে, ঠিক মানে সেই রকম না? আনসো স্কলারশিপে তারা হচ্ছে হ্যাঁ, 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 প্লেন ভাড়া মানে ওয়ান ওয়ে যাওয়া এবং ওয়ান ওয়ে আসা, এই ওয়ান দুইটা ওয়ে। ভাড়া তারা পেমেন্ট করবে আর কি। হ্যাঁ, 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 এটাই। আর মেডিকেল খরচ দাদা ইন্স্যুরেন্সটা খুবই তো কম চায়নাতে। মেডিকেল ইন্স্যুরেন্সটা তো ও, পুরোটাই মেডিকেল। পুরোটাই কভার করবে মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা মানে এই আনসো হ্যাঁ, স্কলারশিপের যেটা কেনা হয়েছে। তো চায়নাতে হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, হ্যাঁ, তাহলে পুরোটাই কভার করবে। আনসো স্কলারশিপ, চাইনিজ সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কলারশিপটা সিএসসি বলা হয়, স্কলারশিপ। এছাড়াও হ্যাঁ, সিস। প্রভিন্সিয়াল প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে, আর হ্যাঁ, হচ্ছে প্রভিন্সিয়াল আছে, ইউনিভার্সিটি স্কলারশিপও আছে। ইউনিভার্সিটি স্কলারশিপ।
রোড সাইড স্কলারশিপ নামের একটা স্কলারশিপ আছে মেবি, আমার আচ্ছা, খেয়াল নাই নামটা ফুল। বেল্ট অ্যান্ড রোড হ্যাঁ, ইনিশিয়েটিভ স্কলারশিপ নামে বেল্ট একটা এন্ড রোড। স্কলারশিপ আছে। হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ, এটা আমি মোটামুটি শুনছি, নাম শুনছি। সবগুলোই মোটামুটি 3,000 আরএমবি করে দেওয়া হয় মোটামুটি, কিন্তু তোমার এই আনসার স্কলারশিপটাতে 4,000 আরএমবির মতন দেওয়া হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মান্থলি খরচ কেমন হয়? খরচ দাদা আসলে ওইরকম মানে এক্স্যাক্টলি বলা যায় না, তারপরে হচ্ছে আপনার যদি মানে এটা শুধু আসলে খাওয়া দাওয়ারটা সিটি জিজ্ঞেস ওয়াইজ করবো, হচ্ছে depend। ইউনিভার্সিটি ক্যান্টিনে খাওয়া দাওয়ারটাই, তার বাইরের কারণ বাইরের খরচ এক একজনের এক এক রকম হতে পারে, যার যেরকম লাইফ হ্যাঁ স্টাইল হ্যাঁ হবে ওটাই। সে সেরকম হ্যাঁ খরচ হ্যাঁ। করবে। না, আসলে ইউনিভার্সিটি যে ক্যান্টিন গুলা থাকে, আপনার হুম। ডরমিটরি ক্যান্টিন, সেই ক্যান্টিন গুলা তো আসলে দাদা হচ্ছে আপনার ডিপেন্ড করে হচ্ছে সিটি ওয়াইজ। যেমন আমি যখন বেজিং এ ছিলাম ওইখানে হচ্ছে আপনার প্রতি মাসে ধরেন 1400 থেকে 1500 আরএমবির মধ্যে আমার হয়ে যাইতো। আর এখন হচ্ছে আমি চেংদুতে আছি, এই চাংদুতেও আপনার খরচ একটু কম তুলনামূলক ভাবে, ক্যান্টিনের খাবারের দামও একটু কম। তো দেখা যায় যে 1000 বা 1200 টাকার মধ্যে এটা হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি যে চায়নাতে যে শিক্ষার্থী সিএসসি স্কলারশিপ বা আনসো বা অন্য যে কোনো যে স্কলারশিপ ইকুইভ্যালেন্ট যদি 3,000 আরএমবি পায়, তাহলে হচ্ছে তার 1,200 থেকে 1,500 ম্যাক্সিমাম সিটিতেই মানে কাভার হয়ে যাবে। কারণ আমি সাংহাইতেও ছিলাম, আবার হয়ে যায়, হ্যাঁ ইউনিভার্সিটি ক্যান্টিনেই এক হ্যাঁ এক হ্যাঁ। হাজার আরএমবির ভিতরে পুরো ফুললি মানে খুব ভালোভাবে খাওয়া যায়। আর পাওয়া চায়নাতে যায় তো, আরেকটা হ্যাঁ। জিনিস হচ্ছে, হাঁসের মাংসটা খুব অ্যাভেলেবল, তাই না? এবং চিপ এবং খুব দারুণ। হ্যাঁ, বেজিং ডাক। হ্যাঁ, বেজিং ডাক এটা খুবই বিখ্যাত তুমি তো চায়নাতে। তুমি এটা একটু অনেক ফেমাস। কাইন্ডলি ক্যান্টিনের খাবার দাবার সম্পর্কে বলতে পারো? বাংলাদেশের মানুষের একটা মিথ আছে চাইনাতে কি খাওয়া দাওয়া হয় নাকি, মানে সেটা ক্যান্টিনের খাবার দাবার গুলো কিরকম? এখন হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন দাদা ক্যান্টিনের যে বিষয়টা সেটা হচ্ছে আসলে ক্যান্টিন দুই রকমই থাকে। একটা হালাল ক্যান্টিন, আর একটা হচ্ছে আপনার যেখানে হালাল খাবার ছাড়াও অন্য ধরনের খাবারও থাকে, যেগুলো হচ্ছে আমরা বাঙালিরা খাই না, সেগুলোও থাকে। তো আমরা যেখানে খাওয়া দাওয়া করি সবগুলা হচ্ছে আপনার হালাল ক্যান্টিন। এখানে হচ্ছে আপনার সবকিছু হচ্ছে জবাই করা, মানে একদম হালাল উপায়ে জবাই করা। মুরগি, হাঁস, তারপর হচ্ছে গরু থাকে। খাসি তো পাওয়া যায় না এখানে, এখানে হচ্ছে ভেড়ার মাংস যেটা থাকে। তো এইগুলা তো এখানে আসলে খাবার নিয়ে মানে খাবার নিয়ে এতটা ঝামেলা নাই। এখানে হালাল হারাম দুইটাই পাওয়া যায়। আর ইনফ্যাক্ট যদি আমার কেউ তো রান্না মনে করে হয়েছে, খাইতে চায়। আমার সাংহাইতে থাকার অভিজ্ঞতা যেটা ছিল যে মানে বাংলাদেশের যে সবজিগুলো শীতকালে পাওয়া যায় প্লাস গরমকালে পাওয়া যায়, প্লাস যে এখানে সারা সবজিগুলো বছরই পাওয়া যায়। সারা বছরই পাওয়া যায়, এবং যে সবজিগুলো হ্যাঁ হ্যাঁ, শীতকালীন থাইল্যান্ড বনাম হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এই বেল্টের সবজিগুলোও পাওয়া যায়, মানে সব সময় মানে হ্যাঁ হ্যাঁ, সব সময় পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় সবজি। তো ওইটা নিয়ে মানে ঝামেলা নাই যে হচ্ছে হারাম হালাল, এটা হচ্ছে দেখে খাইতে হবে যে এটা হালাল ক্যান্টিন, এটা হারাম ক্যান্টিন। এই তো এইটুকু তফাৎ। বাংলাদেশ থেকে তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছো? আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট থেকে তুমি পড়ালেখা করছো? আমার সাবজেক্টটা ছিল এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। তো এই যে তোমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউকেএস, চাইনিজ একাডেমি অফ সায়েন্স, এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং কেমন? এটা আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং সবসময় তো 1 থেকে 5-এর মধ্যেই থাকে। ও, এখন এক থেকে সম্ভবত আপনার রিসার্চের দিক থেকে, হ্যাঁ রিসার্চের দিক থেকে সম্ভবত এখন আমাদের ইউকাস যেটা সেটা সম্ভবত 1 নম্বরে আছে এখন। মানে পুরো ওয়ার্ল্ডের ভিতরে এক নাম্বার ইউনিভার্সিটি। তো তোমার ইউনিভার্সিটির সাথে ধরো, রিসার্চে, হ্যাঁ রিসার্চ। না এখন ধরো যে কিছু কিছু ইউনিভার্সিটি মানে এরা কিছু কিছু র্যাঙ্কিং যারা তারা বিভিন্ন ভাবে র্যাঙ্কিং করে, কিন্তু আমাদের আউটপুটটা দেখতে হবে রিসার্চ বেসড র্যাঙ্কিং দেখি, কারণ একটা হ্যাঁ ইউনিভার্সিটি ডিপেন্ড এটাই। করে কিভাবে তার রিসার্চ হচ্ছে। তো আমার কাছে আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, ধরো তুমি তো এই মাস্টার্সে কোর্স ওয়ার্ক শেষ করলে, এখন তুমি ল্যাব ওয়ার্কে ঢুকে গেছো, হ্যাঁ হ্যাঁ, কোর্স। তো হ্যাঁ সিলেট হ্যাঁ, কৃষি কোর্স শেষ। বিশ্ববিদ্যালয়েও তো তুমি আন্ডার গ্রাজুয়েট ক্লাস করছো, তো এখানকার ক্লাসের সাথে হুম। চাইনিজ একাডেমি অফ সায়েন্স যে ইউনিভার্সিটির ক্লাসের পার্থক্যটা কোন জায়গায়? কেন আমাদের দেশের ইউনিভার্সিটি গুলো ভালো করতে পারছে না, মানে টিচিং এখন ক্যাপাবিলিটি, টিচার্স না, কোয়ালিফিকেশনস, এডুকেশন কোয়ালিটি, সেগুলো নিয়ে যদি এটা বলতে। তো এটা তো এটা তো অবশ্যই ডিপেন্ড করে। যেমন ধরেন আমাদের বাংলাদেশের যে পড়াশোনার সিস্টেমটা সেটা হচ্ছে ধরতে গেলে টোটালি হচ্ছে আপনার শীট নির্ভর।
সব। আমাদের হচ্ছে আপনার ল্যাব ওয়ার্ক নাই বললেই চলে। সেটা শুধু আমার ইউনিভার্সিটিতে না, আর অন্যান্য ইউনিভার্সিটিতেও বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে শোনা। সব হচ্ছে শীট নির্ভর। আমরা হচ্ছে শীট পড়ি, মুখস্থ করি বা হচ্ছে বুঝে টুঝে যাই, পরীক্ষায় গিয়া লিখি, আসি, এই তো শেষ। আমাদের প্র্যাকটিক্যালও মূলত এইভাবেই হয়। প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো থাকতো আমাদের, সেগুলো আমরা এইভাবেই করতাম দাদা। মানে শীট অনুযায়ী শীট দিত, একটা দুইটা তিনটা পাঁচটা শীট থাকতো, ওগুলো পড়ে যাইতাম, ওগুলা পরীক্ষা লিখে আসতাম। মানে কোনো এক্সপেরিমেন্টাল কোনো কিছু মানে ছিল না আমাদের। আর হচ্ছে টিচারদের যে কোয়ালিফিকেশন বললেন, সেটা হচ্ছে আমার ভার্সিটি আমাদের মানে উত্তর কোরিয়া, তারপর জাপান, দক্ষিণ কোরিয়া, বা অনেকে আমি আছে চায়না তোমার থেকেও করে কথা যায়। লাস্ট তো সেই দিক দিয়ে লাস্ট কোয়ালিফিকেশনের কোনো লাস্ট 40 সেকেন্ড কথা শুনতে পাইনি, মেবি ডিউ টু নেটওয়ার্ক প্রবলেম। যদি তুমি কাইন্ডলি আবার রিপিট আহ, করতে। এখন হচ্ছে দাদা যে আমাদের যে পড়াশোনার সিস্টেমটা, সেটা হচ্ছে আমরা টোটালি শীট নির্ভর আমাদের বাংলাদেশে। ওকে। সেখানে এক্সপেরিমেন্টাল কোনো কিচ্ছু নাই। এবং হচ্ছে আপনার রিসার্চের জন্যও যে হচ্ছে আমাদের টিচাররা প্রচুর হেল্প করে এরকম না। হ্যাঁ, করে। তাও সেটা হচ্ছে আপনার গ্রাজুয়েশনের পর, যেমন হচ্ছে আপনার মানে বিএসসি বা যেটা বলে অনার্স, অনার্সের পরে হচ্ছে তারা হেল্প করার ট্রাই করে। কিন্তু তার আগে হচ্ছে কোনো টিচাররা সাধারণত স্টুডেন্টদের খুব একটা হেল্প করে না। আর এখানে হচ্ছে আপনার অনার্স থাকা অবস্থায় বা অনার্স পড়া অবস্থায় স্টুডেন্টরা মানে টিচাররা মানে সেই পরিমাণে হেল্প করে, যেগুলা মানে বলার বাইরে। আপনি টিচারদের কাছে কোনো একটা আইডিয়া নিয়ে যাবেন, এরা হচ্ছে হচ্ছে আপনাকে সবকিছু দিয়ে দিবে, যে তুমি এটা এইভাবে করবা, এটা এইভাবে করবা, একদম A to Z সব ওনারা বুঝাই দিবে। কিন্তু আমাদের বাংলাদেশে সেটা হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই মানে বাইরের দেশের টিচারদের হচ্ছে কোয়ালিফিকেশন দ্বারা অনেক ভালো। কারণ এখানে হচ্ছে যারা প্রফেসর আমাদের ক্লাস নিত, তাদের কারোরই হচ্ছে দেখা যায় যে রিসার্চ পেপার 30টা 35টার নিচে নাই। ইভেন তাদের হচ্ছে আপনার রিসার্চ গেট বা গুগল স্কলার সেগুলা ঘাটলে দেখা যাবে তাদের প্রায় 3,000 4,000 মিনিমাম 5,000 এদের হচ্ছে সাইটেশন, এদের নিচে তাদের কোনো সাইটেশনই নেই। মানে টিচার হওয়ার যে যোগ্যতা তাদের, সেটা আমি যতদূর জানি সর্বনিম্ন সম্ভবত পিএইচডি, সর্বনিম্ন পিএইচডি। না, পোস্ট আর ডক্টরাল ডিগ্রি সর্বোচ্চ তো চায়নাতে। postdoc। চায়নাতে এখন শিক্ষক হওয়ার সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ যোগ্যতা এখন পোস্ট ডক্টরাল ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ এখন তো পোস্টডক, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ হইলে সেটা হচ্ছে সর্বনিম্ন পোস্টডক। কিন্তু আপনার লেকচারার বা এরকম কিছু হইলে, মানে ওইটা কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে, সবগুলাতে না, তারা সম্ভবত সর্বনিম্ন হচ্ছে পিএইচডি চায়, যে আপনার এই বিষয়ে পিএইচডি থাকতে হবে, তারপরে আবার পোস্টডকের জন্য তারা সময় দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় যে দাদা, আপনার অনার্সে ভালো একটু সিজি থাকলে, মানে মুখস্থ করে হোক যেভাবেই হোক, ভালো একটু সিজি, আর যদি মাস্টার্সটা কমপ্লিট থাকে, তাহলে দেখা লেকচারার হয়ে যায়। কিন্তু এতে তো এটা ইম্পসিবল, কল্পনা করাও যাবে না এটা। ইভেন একটি স্কুলের টিচার হইতে পারবে না সম্ভবত। ওই দিন ওই আমার এক ফ্রেন্ডের সাথে কথা বললাম, ও বলল, কয় আমার তো খুব ইচ্ছা ছিল আমি হাই স্কুলের টিচার হব, কিন্তু ওনাদের যে পরিমাণ পরিশ্রম আর মিনিমাম হচ্ছে মানে পোস্টডক লাগে, তার নিচে হচ্ছে এখানে হাই স্কুলের টিচার হওয়া যায় না। তো আমাদের দেশে তার তো মানে অনার্স পাশ আমরা করে টিচার হয়ে যায়। তার মানে আমরা বুঝলাম যে বাংলাদেশের সাথে মানে চাইনিজ এডুকেশনের হিউজ একটা ডিফারেন্স। তো এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে তোমার এই মাস্টার্স তো 3 বছর মেয়াদি নাকি নাকি কত দিনের হ্যাঁ মেয়াদি? দাদা 3 বছর। না, 3 বছর, হ্যাঁ 3 বছর। 3 বছরের ভিতরে কোর্স ওয়ার্ক কত দিনের আর ল্যাব ল্যাব ওয়ার্ক কত দিনের? কোর্স কোর্স ওয়ার্ক হচ্ছে মূলত 11 মাসের থাকে, সেটা আমরা 11 মাসের আগেই কমপ্লিট করে ফেলছি আর কি। আচ্ছা, 10 মাসে শেষ করে বলবো, মানে নেক্সট 2 ইয়ার্স হ্যাঁ, মানে ফুললি রিসার্চে মানে মানে research based। রিসার্চ বেস করা যাবে। তার মানে 2 ইয়ার্স মিনিমাম কাজ হচ্ছে তো টু হ্যাঁ ইয়ার্স মিনিমাম ফুললি হচ্ছে কাজ আপনার করলে তো রিকোয়ারমেন্ট আছে। মিনিমাম দুটো তিনটে পাবলিকেশন তো মাস্টার্স থেকেই বের করা সম্ভব যদি থ্রুলি কাজ করা যায়। হ্যাঁ, আমরা তো চেষ্টা করব। প্রফেসর তো মানে কাজের জন্য প্রেসার দেয়, এরা আসলে কাজ ছাড়া কিছু বোঝে না। আপনার কাজ করবেন, ভালো কাজ করবেন, ওনারা আপনার মানে খুব ভালোভাবে রাখবে, খুব সুন্দর কথা বলবে। কাজ দিতে পারবেন না, এনাদের ঝাড়ির ঝাড়ির উপরে রাখবে আর কি। ওনারা আসলে সকালে মূলত কাজটা চায়। সকালে ল্যাবে কয়টায় ঢুকতে হয়? সকালে এখানে আসলে আমার যে ল্যাব, মানে আমার আশেপাশের ল্যাব গুলাতে আমি দেখি ওরা হচ্ছে আপনার 8:30 থেকে 9টার মধ্যে ঢুকে যায়। কিন্তু আমার মানে ল্যাবে ল্যাবে একটু লেটে গেলেও সমস্যা হয় না। কারণ হচ্ছে আমার প্রফেসর আর কি আমাকে বলে দিছে, তুমি যেখানে কমফোর্টেবল ফিল করো তুমি এখানে কাজ করবা, ল্যাবে করতে পারো, অথবা তুমি রুমে বসে রিসার্চের কাজ করো, সমস্যা নেই। তো যে কারণে আমি হয়তো ওই রকমই দাদা 9টা, মানে 9টায় হচ্ছে এক্সাক্ট টাইম।
আমি সাংহাইতে যে ইউনিভার্সিটি ছিলাম আমাদের রুল ছিল 8টার ভিতরেই ল্যাবে ইন করা আর কি, মানে সকালে সবাই আচ্ছা আচ্ছা। নাস্তা করেই, মানে আর কি অনেকে দেখা যায় যে ওদের ওই যে ভুট্টা সিদ্ধটা, মানে খাবারটা আমার খুব ফেভারিট ছিল, মানে আহ, হ্যাঁ, উম, আমারও অনেক মজা লাগে এটা। কচি ভুট্টা ভ্যাপুরে সিদ্ধ করা এবং এটার যে টেস্ট, এটা খুব দারুণ, মানে আমি এটা খাইতে খাইতেই ল্যাবে চলে তো- যেতাম। হ্যাঁ, অনেকে তাই করে। এটা খুব মজা লাগে। মাস্টার্স এর একটা স্টুডেন্টের ল্যাবে যে ধরনের ফ্যাসিলিটিস আছে, আমরা এই ধরনের ফ্যাসিলিটিস এর কথা তো বাংলাদেশে চিন্তাই করতে পারি না, পারি? না, অসম্ভব। এটা চিন্তা করা অসম্ভব বাংলাদেশে। কারণ এখানে আপনার ল্যাবে যাবেন, আপনার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা হচ্ছে আপনার কি বলে ডেস্কটপ, তারপর হচ্ছে আপনার ল্যাব ফ্যাসিলিটি যেগুলা, আহ, নতুন নতুন হচ্ছে যন্ত্রপাতি, সবকিছু আমরা দেখি এখানে। বাংলাদেশে তো আসলে এগুলা দেখার সুযোগ হয় নাই খুব একটা আমাদের কারোরই, আশা করা আচ্ছা, যায়। তোমার এই ইউক্যাসটা তো মূলত চায়নার বিভিন্ন সাইন্টিফিক্যাল অর্গানাইজেশন গুলো তো এক করে তারা হচ্ছে একটা ইউনিভার্সিটি করেছে। হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ। একজন স্টুডেন্ট ধরো, একজন পিএইচডি স্টুডেন্ট ধরো, সাধারণত প্রফেসরকে মেইল করে তারপরে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে অ্যাপ্লাই করে, কিন্তু মাস্টার্সের হুম, স্টুডেন্ট কিভাবে অ্যাপ্লাই করবে? সেম সেম সেম। আপনার প্রথমে হচ্ছে প্রফেসরদের মেইল করতে হবে, অ্যাকসেপ্টেন্স হুম। যদি থাকে, মানে ওনারা হচ্ছে ইন্টারভিউ এর মাধ্যমে অ্যাকসেপ্টেন্স দেয়, এমনি এমনি দিবে না। আপনার প্রোফাইল দেখবে, তারপর হচ্ছে আপনার কোয়ালিফিকেশন দেখবে, আপনার রিসার্চে মানে কি বিষয়ে আগ্রহ আছেন, মানে এইসব দেখে আর কি। দেখে তারপরে হচ্ছে ওনারা ইনিশিয়ালি একটা বা দুইটা ভাইবা নেয়। তো তারপরে হচ্ছে ওনারা অ্যাকসেপ্টেন্স দেয়। অ্যাকসেপ্টেন্স ছাড়া আসলে চায়নাতে অ্যাপ্লাই করে, মানে স্কলারশিপ যেগুলা ফুল ফান্ডেড, এগুলাতে হবে না আমার যতটুকু মনে হয়। খুব একটা হয় না, ওই হঠাৎ দেখা যায় যদি কোয়ালিফিকেশন খুব ভালো থাকে, তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তাহলে হয়তো হাতে গোনা একজন দুইজনের হয়ে যায়, পরে তারা প্রফেসর ম্যানেজ করতে পারে। তো তাছাড়া হচ্ছে হয় না। প্রফেসর আগে ম্যানেজ করে অ্যাকসেপ্টেন্স নিয়ে অ্যাপ্লাই করলে তারপরে মানে এটা হওয়ার সম্ভাবনা 90%। 90%, তার মানে আমরা মানে এটা বুঝতে পারলাম যে মাস্টার্সেও যেতে গেলে আমাদেরকে আগে প্রফেসর ম্যানেজ করতে হবে, প্রফেসরকে মেইল করতে হবে। ম্যানেজ করতে হবে, মেল করতে হবে। তো চায়নাতে তো পাকিস্তানি বা প্লাস আফ্রিকান স্টুডেন্টের আধিপত্য উচ্চশিক্ষায়, বিশেষ করে গ্রাজুয়েট মাস্টার্স পিএইচডি লেভেলে তো অনেক, কিন্তু বাংলাদেশিদের প্রচুর। আন্ডার গ্রাজুয়েট একটা উপস্থিতি আছে, কিন্তু আমি যতটুকু বুঝেছি যে মাস্টার পিএইচডিতে তেমন উপস্থিতি নাই। তো তোমার কি মনে হয় বাংলাদেশি স্টুডেন্টের মাস্টার্সে চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে কি জয়েন করা উচিত নাকি না উচিত না? অবশ্যই 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 দাদা, কারণ হচ্ছে আমি মানে যত দেখছি এবং যত মানুষের কাছে শুনছি, সব জায়গায় 90% হচ্ছে, 80% থেকে 90% হচ্ছে পাকিস্তানি। যত মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের মধ্যে 80 থেকে 90% হচ্ছে পাকিস্তানি। আর হচ্ছে বাকি যে 10% বা 20% সেখানে দেখা যায় তার মধ্যে আবার 50% হচ্ছে আফ্রিকান। আর বাদ গুলা হচ্ছে আমাদের বাংলাদেশ, নেপাল, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, সব মিলাই আর কি। আর বাকিগুলা মানে 4 থেকে 5% সব মিলাই হবে। তো হ্যাঁ। অবশ্যই জয়েন করা উচিত, কারণ যেহেতু মানে রিসার্চ বেস হচ্ছে আমাদের বাংলাদেশ এখন মোটামুটি দেখতেছি অনেক জায়গায় অনেক ভালো করতেছে। অনেক ইউনিভার্সিটির মানে স্টুডেন্টরা খুবই ভালো করতেছে। তো আমার মনে হয় যদি কেউ রিসার্চ বেস যারা কাজ করতে চায়, তারা অবশ্যই চায়নাতে আসতে পারে, তাদের আসা উচিত আমি মনে করি। কারণ আচ্ছা, অন্যান্য দেশের থেকে এখানে হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে রিসার্চ ফ্যাসিলিটিস, সবকিছু অনেক বেশি পাবে, অনেক ভালো পাবে, এটা আমার মনে হয়। তাহলে একটা ছেলে যদি চায়নাতে মাস্টার্স এর অ্যাপ্লাই করতে চায়, তাহলে সে তার হুম। প্রথমত তার নিজস্ব একটা ফিল্ড খুঁজে বের করতে হবে, তারপর সংশ্লিষ্ট হুম, প্রফেসর খুঁজে বের করতে অবশ্যই। হবে, তারপর তাকে মেইল করতে হবে, এটাই তো? তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। তার ইন্টারেস্ট জানিয়ে তারপরে সে একটা ইন্টারভিউ নিতে পারে। আমার প্রশ্ন হচ্ছে এই ইন্টারভিউতে কি কি টাইপের প্রশ্ন হতে পারে, মানে কোনো কোর্স ওয়ার্কের উপর প্রশ্ন ও, হবে? তা না হলে তো না, একটা একটা ছেলে এখানে আন্ডার। না না, এখানে দাদা কোর্স ওয়ার্কের কোনো দাম নাই, তাদের কাছে কোনো ভ্যালুই নেই কোর্স ওয়ার্কের। তারা কোর্স ওয়ার্কের কোনো কুলি করবে না। তারা হ্যাঁ সর্বোচ্চ এটুকু জিজ্ঞেস করতে পারে, তোমার হচ্ছে অনার্স এর ব্যাকগ্রাউন্ড কি, তুমি কোন সাবজেক্ট অনার্স করছো, এটা জিজ্ঞেস করতে পারে। আর তারপরে যত কাজ সব হচ্ছে সে রিসার্চ বেস কোশ্চেন করবে তারা। যে তুমি সাপোজ তুমি মেশিন লার্নিং পারো কিনা, যদি বলে হ্যাঁ পারি, তখন ওই মেশিন লার্নিং এর ভিতর থেকে কোশ্চেন করবে। ঠিক আছে, যদি বলে যে আর্কজিআইএস পারো কিনা, তো সে আর্কজিআইএস এর ভিতর থেকে কোশ্চেন করবে। তারপর হচ্ছে এখন তোমার কেন ভালো লাগছে যে তুমি আমাকে কেন মেইল করছো, এটা হচ্ছে তাদের মানে জেনারেল কোশ্চেন থাকে এটা, যে কেন আমাকে কেন মেইল করো।
তো তখন অবশ্যই সাধারণত শিক্ষার্থীরা বলে যে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমার ভালো লাগছে, অথবা হচ্ছে আমার আপনার রিসার্চ আমার খুব ভালো লাগছে, আমি আপনার সাথে রিসার্চ করতে চাই। সাধারণত উত্তর তো এটাই থাকে। এখন ওই ওনার যে রিসার্চ ফিল্ড, তারপর হচ্ছে উনি ওই দিক থেকে কোশ্চেন করে যে তুমি এই জিনিসটা করতে পারবা কিনা, বা হচ্ছে তোমাকে যদি আমি এরকম ডাটা অ্যানালাইসিস করতে দেই তুমি এটা পারবা কিনা, বা এটা কে করে, জাস্ট এরকম নর্মাল কোশ্চেন। খুব হার্ড কোশ্চেন করে তাও না, কারণ তারা এত হার্ড কোশ্চেন করে না। কারণ তারাও জানে যে মাত্র অনার্স পাস করা একটি স্টুডেন্ট, সে আর কত কত বেশি আর জানবে। তারাও এটা জানে। তো জাস্ট এজ এ নর্মাল কোশ্চেন, এরকম হার্ড কোনো কোশ্চেন করে না, বা একাডেমিক কোনো কোশ্চেন তারা করবে না ওই সময়। তার মানে একটা জিনিস খুব ক্লিয়ার যে একটা স্টুডেন্টকে তার আন্ডার গ্রাজুয়েটের কোর্স ওয়ার্ক গুলো পড়ার সাথে সাথে তার ইংলিশ স্পিকিং প্লাস হচ্ছে লিসেনিং, তার মানে এটার একটা ফ্লুয়েন্সি তাকে থাকতেই হবে, প্রপার আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ, থাকতেই তা তো হবে। অবশ্যই। আমরা আগে যেটা যেহেতু মনে করতাম আছে। যে চায়নাতে ইজিলি যাওয়া যায়, মানে কিন্তু সেই দিনটা এখন আর নেই। মোটামুটি না, তাকে এখন নেই। এখন আমি অনেকগুলা হচ্ছে স্কলারশিপে দেখলাম তারা হচ্ছে এখন আইএলটিএস হচ্ছে অ্যাড করে দিচ্ছে। আইএলটিএস যে সেট হচ্ছে করে হয় দিচ্ছে। আইএলটিএস, হ্যাঁ, না হলে এইচএসকে 3, বা হ্যাঁ 3 মনে হয়, এইচএসকে 3, এইচএসকে 3 অথবা আইএলটিএস 5 বা 6 এরকম মানে অ্যাড করতেছে। তো এটা ইন ফিউচার আমাদের বাংলাদেশের জন্য খুবই একটু হতাশাজনক হবে। কারণ এখনই যে অবস্থা, স্টুডেন্ট আসে না, যখন আইএলটিএস অ্যাড করবে বা এইচএস কে অ্যাড করবে, তো তখন একটু কষ্টই হবে। কারণ শুধু একটা দেশের জন্য আসলে এইচএস কে মানুষ খুব একটা দিতে চায় না। কারণ মাত্র একটা, কারণ এই এইচএস কে দিয়ে তো সে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া যাইতে পারবে না। সর্বোচ্চ সে চায়না, চায়না ছাড়া আর কোনো দেশে এই এইচএস কে দাম নাই। সো কিন্তু কথা হচ্ছে আমার মনে হয় এখন তো, আইএলটিএস এখন বেটার। তো ইউরোপ আমেরিকাতে তো এইভাবে ফান্ডিং পাওয়া যাচ্ছে না, চায়নাতে যেভাবে ফুল ফান্ডিং পাওয়া যাচ্ছে। বা আমি 18-তে যখন চায়নাতে পিএইচডি অ্যাপ্লাই করছিলাম, আমি খুঁজেই পাইনি যে কেউ যাচ্ছে পিএইচডি তে। কিন্তু তুমি যদি এখন বিভিন্ন ফেসবুকে যে গ্রুপগুলো আছে তুমি যদি দেখো, র্যান্ডমলি হ্যাঁ, হ্যাঁ, আমি তো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখছি এখন চায়নাতে পিএইচডি করতে যাচ্ছে। তার মানে, হ্যাঁ, অনেক অনেক আছে। এবং চাইনিজ পিএইচডি করে সে, আমি তো অনেকগুলো ইউনিভার্সিটি টিচার দেখলাম এরা খুবই ভালো করছে, খুবই ভালো করছে। তার মানে চাইনিজ পিএইচডি অনেক যে ভালো। ওয়ার্ল্ড ক্লাস, সেটা মানে আমাদেরকে স্বীকার করতেই হবে নির্দ্বিধায়। তো পিএইচডি, আমার, হ্যাঁ, পিএইচডির জন্য চায়না সেরা। তার মানে মাস্টার্স এবং পুরো মাস্টার যে মানে চাইনিজ ইউনিভার্সিটিগুলো সবগুলোই হচ্ছে রিসার্চ বেস। তার মানে একটা স্টুডেন্ট যদি ঢুকে কোনো ইউনিভার্সিটিতে হ্যাঁ, অ্যাডমিট যদি নিতে পারে, তাহলে সে 2 বছর থ্রু আউট রিসার্চ করতে পারবে, সে যদি ফুল ফোকাসটা সে ল্যাবে দিতে পারে। তো ল্যাবে দিতে পারে, হ্যাঁ। এবং সেটা তার ভবিষ্যতের, সে যদি ইন ফিউচার সে যদি ইউরোপ বা আমেরিকাতে পিএইচডি করতে যেতে চায় বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে, সুতরাং এই ফাউন্ডেশনটা তার ভীষণ হুম, কাজে দেবে, যেটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে অবশ্যই। মাস্টার্স করলে সেই ধরনের কোনো ফায়দা ওঠার কোনো সম্ভাবনা নেই। এছাড়া, এছাড়া তো অন্তত পক্ষে 2 বছরের দুইটা তো নিজস্ব ফার্স্ট অথর এবং কো অথর হিসেবে অন্তত আরো 5-7টা পেপার মানে ল্যাবে হুম, থাকলেই হয়ে যায়, মানে একটা ভিগোরিয়াস হ্যাঁ, ল্যাবে থাকলে প্রোফাইল হয়ে যায়। তৈরি হয়ে যাবে। তো আমার হুম, আরেকটা প্রশ্ন অবশ্যই। হইতেছে যে সে যখন অ্যাপ্লাইটা করবে, অ্যাপ্লাই করার সিস্টেমটা কি রকম? ধরো প্রফেসরের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে গেল, অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে তার মানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি? অ্যাপ্লিকেশন প্রসেস এটা খুবই নর্মাল প্রসেস, এরকম আহামরি কোনো ইয়ে না। কারণ হচ্ছে এখানে আপনার ইউরোপ আমেরিকাতে যেরকম হচ্ছে আপনার ধরেন একটা স্কলারশিপ পেলে আবার ফান্ডের জন্য আলাদা অ্যাপ্লাই করতে হয়, আমাদের এখানে এই সুযোগটা আছে যে আলাদা কোনো অ্যাপ্লাই নাই। আপনি যদি ডিরেক্ট হচ্ছে ইউকাস অথবা হচ্ছে আনসু অথবা সিএসসি যেটাতে অ্যাপ্লাই করেন, আপনি হচ্ছে ডিরেক্ট ওনাদের পোর্টাল আছে, পোর্টালে গিয়ে আপনার যত রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করে জাস্ট সাবমিট করলে হয়ে যায়। এখানে তার মানে আসলে ওরকম অনার্সের, আহামরি কোনো কিছু নেই। তার মানে বোঝা যাচ্ছে অনার্স মাস্টার্স এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট কপি, সার্টিফিকেট অরিজিনাল, এগুলোর হ্যাঁ, এগুলো হ্যাঁ, কি সত্যায়িত করা লাগবে? এগুলোর কি সত্যায়িত করা লাগবে, নোটারাইজ করা লাগবে, নাকি হ্যাঁ, শুধু হ্যাঁ, শুধু অবশ্যই, অবশ্যই এগুলা। নোটারাইজ করা না, না, লাগবে এগুলো নাকি? নোটারি করে আপলোড করতে হবে। হ্যাঁ, নোটারি নোটারি করে আপলোড নোটারাইজড করে করতে হবে। প্রফেসরের অ্যাকসেপ্টেন্স হুম, লেটারটা আপলোড করে দিলেই হয়ে যাবে। আর একটা ইমেইল, আপলোড করতে নিজস্ব হবে, একটা, হয়ে যাবে। নিজস্ব একটা ইমেইল দিয়ে ওই হুম, ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে জাস্ট হ্যাঁ, নিজের পার্সোনাল জাস্ট ইনফরমেশন অ্যাপ্লাই। গুলো, জাস্ট অ্যাপ্লাই। মানে এর থেকে সহজ অ্যাপ্লিকেশন বোধহয় দুনিয়ার কোনো জায়গায় নাই আর কি। না, আর কোথাও নাই, আর কোনো দেশে নাই। আর সব দেশে এর অনেক জন্য কি কঠিন, কোনো কিন্তু এজেন্সি, চায়নাতে আমি দেখেন। এর জন্য কি কোনো এজেন্সির পিছনে টাকা খরচ করার কোনো দরকার আছে? আমার মনে হয় 1 টাকা মানে খরচ করার কোনো দরকার নাই কোনো এজেন্সির পিছনে। আসলে আমারও তাই মনে এখন হয় যে করতে ছেলেটা, পারেন। না না, আমার কথা হচ্ছে হ্যাঁ, যে করতে পারেন ছেলেটা যার হচ্ছে। মাস্টার্স করবে, যে ছেলেটা মাস্টার্স করবে হুম, বা যে যে ছেলেটা পিএইচডি করবে,
সেই ছেলেটা মানে হুম, তার তো এই এতটুকু ক্যাপাবিলিটিস তো নিশ্চয়ই থাকা উচিত যে একটা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে পার্সোনাল ইনফরমেশন পূরণ হুম, করে আমার সব ডকুমেন্টস গুলো আপলোড করে দেওয়া, এর থেকে আপলোড সহজ করে জিনিস। সাবমিট করে দেবে just। হুম, এটা যে না পারবে এটাই। তার আর কি মানে বিদেশে অন্তত ফুল ফান্ডিং স্কলারশিপে মাস্টার্স পিএইচডি করতে যাওয়া দরকার আছে বলে আমার মনে হয় না। না মানে না, এটাই। কারণ হচ্ছে এটা খুবই ইজি, এটা এরকম আহামরি কঠিন কোনো কিছু না। আমার কাছে আরো একটা জিনিস যেন মনে হয়েছে যে বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে যে নিজেকে খুব ট্যালেন্ট হইতে হবে বিষয়টা এরকম না, সবচেয়ে বেশি নিজের ডেডিকেশন থাকতে হবে। এই ওয়াসিং হ্যাঁ হ্যাঁ, ট্যালেন্ট ডেডিকেশনটাই মানে আসলে আসল, তাই না? নাকি কি মনে হয় তোমার? হ্যাঁ দাদা, তা তো অবশ্যই। আসলে ট্যালেন্ট থাকলেই যে সবকিছু করা যায় তা না। তো এখানে ডেডিকেশনটাই হচ্ছে মেন। ডেডিকেশন দিয়ে রিচার্জের কাজ করতে হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এদের। এদের আর কোনো উদ্দেশ্য নাই। আপনার যে একদম আহামরি ট্যালেন্ট থাকতে হবে বা বাংলাদেশের মানে সর্বোচ্চ বিদ্যাপীঠের বা সর্বোচ্চ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট আসতে হবে এরকম না। আপনার নর্মাল এজ এ নর্মাল স্টুডেন্ট হিসেবে এখানে আসা যায়। এবং আসার পরে যদি আপনি ভালোভাবে কাজ করেন ডেডিকেশন দিয়ে, আমার মনে হয় সার্ভাইভ করা যায়। মানে খুব ভালো স্টুডেন্ট হইতে হবে এরকমও না। একটা আমার যে মানে ছোট্ট অভিজ্ঞতা ছিল, আমি মাত্র 1-1.5 বছর ছিলাম, তো আমার কাছে যেটা মনে হয়েছে তাদের যে সেই মানে আমি একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতাম, বিশাল বড় ইনস্ট্রুমেন্ট। ওরা যে ওরা একদম হাতে কলমে ধরে ধরে শিখাইছে, মানে মানে এটা এটা আসলে মানে কল্পনা করা যায় না। তুমি যখন এত বড় একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করবা বাংলাদেশে, এটা মানে বাংলাদেশ কেন, তুমি যদি ইউরোপ আমেরিকাতেও যাও তুমি এটা কল্পনা করতে পারবা না। মানে তোমাকে মানে ওরা হ্যাঁ, মাস্টার্স লেভেলে পিএইচডি লেভেলে স্টুডেন্টের হাতে যেভাবে ইনস্ট্রুমেন্ট ছেড়ে দেয়, মানে এটা আউট অফ ইমাজিন। ছেড়ে দেয়, হ্যাঁ। মানে ওরা শিখায়, ওরা খুব সুন্দর করে শিখায়। একটা একটা ইনস্ট্রুমেন্টের দাম কোটি কোটি টাকা। ধরো একটা এইচপিএলসি, একটা গ্যাস হুম, ক্রোমাটোগ্রাফি, মাস্টার্সের একটা স্টুডেন্টের হাতে তারা গ্যাস ক্রোমাটোগ্রাফি ছেড়ে দিচ্ছে। মানে তাদের কোনো ভয় নেই দয় নেই। বাংলাদেশে বুঝছো কিন্তু না। তুমি এটা ভাবতেই পারবা না। ইভেন না তো না, ধরো আমি অসম্ভব। আমার আইআইটি ল্যাবে ধরো যাওয়ারই সুযোগ থাকে না বাংলাদেশে। ধরো আমি তো আইআইটিতে আছি, আইআইটি তো ভারতের ওয়ার্ল্ড ফেমাস, ভারতের ওয়ার্ল্ড ফেমাস হ্যাঁ, ওটাই ফেমাস। ইনস্টিটিউট। সেখানেও কিন্তু আমরা এগুলো হুম, ধরতে পারি না, এগুলো কিন্তু টেকনিশিয়ানরা করে। কিন্তু চায়নাতে, শুধু আমার মনে পড়ে আমার দাঁড়ায় দেখতে প্রফেসর হয়। একদিন বলছে যে ইউ থিঙ্ক জাস্ট দিস ইজ এ টয়, নাথিং ইজ, ইফ ইউ থিঙ্ক ইট ইজ এ বিগ ইনস্ট্রুমেন্ট দেন ইউ উইল then you cannot do anything. You just think that this is a only toy, then you can play with this অনলি টয়। instrument. So এই জিনিসটা আমার এত ভালো এরকমই তারা লাগছে। হচ্ছে, তারা বাচ্চাদের এরকম করেই মানে গড়ে তোলে যে এজ এ টয় হিসাবে ওরা এগুলা ইউজ করে, আর কিছু না, খেলনাপাতির মতো। তার মানে একজন প্রফেসর যখন একজন স্টুডেন্টকে বলছে ধরো একটা এসপিএলসি বা গ্যাস ক্রোমাটোগ্রাফি বা 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 একটা মাস স্পেকট্রোমেট্রি, এ ধরনের উম, এ ধরনের যে একটা মানে ইনস্ট্রুমেন্ট, যে কোটি কোটি টাকা দামের এর ইনস্ট্রুমেন্ট, যে মানে তুমি উইদাউট এনি ইয়ে ছাড়াই মানে ইউজ করতে পারো, এটা যে ড্যামেজ হইতে পারে, এই জিনিসটা যে তোমার একজন স্টুডেন্টের মাঝখানে তারা এই যে জিনিসটা ঢুকিয়ে দিচ্ছে, তখন কিন্তু একটা স্টুডেন্টের তার একটা সাহস যোগায় যে না আমি এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে কাজ করতে পারবো। তো এই কাজ করতে পারবো, জিনিসটা এই তখন আর ভয় জিনিসটা থাকে। আমার চাইনিজ প্রফেসরদের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে আমি মানে আউট অফ ইমাজিন। মানে বাংলাদেশি স্টুডেন্টরা আমরা সবসময় কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, তাই না? একদিকে যেমন আমাদের হ্যাঁ, অর্থনৈতিক সংকট, ইউনিভার্সিটিতে যেয়ে দেখি আমাদের কিচ্ছু নাই, ল্যাবরেটরিতে কিচ্ছু নাই, ল্যাব ক্লাস নাই, টিচাররা আইসে কিছু ওই থিওরি হাতের নোট ধরাই দেয়, আর কিছু পিপিটি বানানো আছে হ্যাঁ, সেইটা দিয়ে খুঁজতে পড়ে দিয়ে চলে যায়। তো এর বাইরে চায়নাতে আমি আরেকটা জিনিস দেখছি, যে টিচাররা আর কি মানে ক্লাসের মানে যখন একটা কোর্স শেষের দিকে আসে ওরা কিন্তু বিভিন্ন রিসার্চ পেপার টোটালি কিন্তু পড়ানো শুরু করে। পেপার দিয়ে দেয়, হ্যাঁ। হ্যাঁ এই হ্যাঁ এই হ্যাঁ, জিনিস এই ওখান থেকে ফিল্ডের উপর কি কি রিসার্চ হয়েছে, তাই না? হ্যাঁ অনেকগুলা পেপার দিয়ে দেয়। পিডিএফ একদম আপনার হচ্ছে জিপ ফাইল করে গ্রুপে দিয়ে দেয় যে তোমরা এগুলা স্টাডি করবা, এখান থেকে দু একটা কোশ্চেন হবে, আর কেউ কোথাও কিছু না বুঝলে আমাকে মেইল করবা, অথবা হচ্ছে আমি এক্সট্রা ক্লাস দেবো একটা, ওই দিন তোমাদের যত সমস্যা আছে এগুলা হচ্ছে সলভ হবে, এরকম দিয়ে দেয়। আবার হচ্ছে আপনার দেয়, দেখা যায় একটা গ্রুপ করে দেয় যে এখানে দুইটা পেপার দিলাম, এই গ্রুপে 5 জন আছে, এই দুইটা পেপার মিলে তোমরা হচ্ছে একটা পিপিটি তৈরি করবে, একটা প্রেজেন্টেশন দেবা, তুমি এখানে কি বুঝলা আর এখানে কি আছে, এখানে মেথোডোলজিটা কি, জাস্ট এরকম। এগুলা মানে খুবই ভালো করে এরা, একদম লাস্টের দিকে ক্লাসের শেষের দিকে এগুলা দিয়ে দেয়।
প্রতি সপ্তাহে শেষে তো একটা গ্রুপ মিটিং হয় নাকি? তোমাদের তো গ্রুপ মিটিং হয়, গ্রুপ মিটিং এ তার আপডেট কি, মানে উইকলি কি প্রোগ্রেস সেটা তো আপডেট না, করতে হয় নাকি? গ্রুপ গ্রুপ মিটিংটা আসলে হচ্ছে আপনার শুধু প্রফেসরের সাথে হয়, মানে প্রফেসর এবং হচ্ছে ওনার স্টুডেন্টদের সাথে। মানে হুম। আমার ক্লাসমেটদের সাথে এরকম গ্রুপ মিটিং না হইতো না না। না, আমি বলতে যে যখন ল্যাবে ঢুকবে সেই সময় আমার আরেকটা প্রশ্ন হইতেছে যে হ্যাঁ, হ্যাঁ। মেয়েরা কি চায়নাতে সিকিউর, সেটা আমি একটু জানতে চাই। ধরো একটা মেয়ে যদি নিজে নিজে যেতে চায়, সেক্ষেত্রে তার নিরাপত্তা পরিস্থিতি কেমন, তার পরিস্থিতি, তার হোস্টেল কি? নিরাপত্তা আমার আমার যতটুকু মনে হয়, পৃথিবীর সবচাইতে মানে মেয়েদের জন্য সব থেকে নিরাপদ স্থান হচ্ছে চায়নাতে। আমারও সেটা মনে হয়েছে। পৃথিবীর, আমি আমি ধরো ঠিক আছে, কারণ কলকাতা, এখানে দাদা, ব্যাঙ্গালোর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, ঢাকা, সিলেট, চিটাগং, আমি এতগুলো সিটিতে ঘুরছি, হায়দ্রাবাদ তো আমি আছি। আমার কাছে যেন মনে হয়েছে যে সাংহাইতে যে নিরাপত্তা দেখেছি আমি, মানে এর বাইরে মনে হয় আউট অফ ইমাজিন, তাই না? মানে একটা মেয়ে আর নির্দ্বিধায় নিজে কোথাও নিজে যেতে পারে, তাই তো নাকি? এখানে মানে নির্দ্বিধায় কি একদম চোখ বন্ধ করে এখানে মানে কোনো ঝামেলাই নাই। কোনো ঝামেলাই নাই, আপনি রাত একটা, দুইটা, পাঁচটা, দশটা, কোনো সমস্যা নাই। একদম ইজিলি আপনি কমফোর্টেবলি চলাফেরা করতে পারবেন। এখানে কোনো ঝামেলাই নাই, আপনার দিকে কেউ তাকাবেও না, ফিরেও তাকাবে না। আপনি কি করতেছেন, কি করবেন, কোনো কিছু যায় আসে না কারো। কারণ আগে আমি যখন বেজিং থাকতাম ওইখানে তো দেখতাম মানে কোনো ঝামেলা নাই, যে যার মতো চলতেছে এখানে। কেউ মানে কারোরই কোনো মাথা ব্যথা নাই, কি কি করতেছে। আর এখন চাংদুতে আসছি, এটা যদিও আমি যে এরিয়াতে থাকি এটা একটু গ্রাম এরিয়া, তারপরেও সেম, এখানে কোনো ঝামেলা নাই। আপনার রাত, যত রাত হোক, যত দিন হোক, কোনো সমস্যা নাই, একদম সেফ। আমার মনে হয় মানে এরকম সেফ জায়গা মেয়েদের জন্য পৃথিবীর আর কোথাও নেই, একমাত্র চায়নাতে আছে। এটা আমার মনে হয়, আসলে সত্য মিথ্যা আমি জানি না, আর অন্য কারো অন্য এক্সপিরিয়েন্স থাকতে পারে, না, আমার কিন্তু কাছে আমার সেটা কাছে এটা মনে হয় মনে যে হয়েছে। পৃথিবীতে আর কোথাও চায়নার মতন সেফ কান্ট্রি নাই। ধরো ইউরোপ আমেরিকাতেও যে পরিমাণ রেপ, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাসল্ট এগুলো হয়, চায়নাতে এইটা হতে পারে মানে এখানে নাই, আউট অফ ইমাজিন। ইম্পসিবল, কেউ চিন্তাও করতে পারবে না। কেউ চিন্তাই করতে পারবে না এটা। তো আমার ফাইনালি আরো দুইটা প্রশ্ন হচ্ছে, তার মধ্যে সে একটা প্রশ্ন হচ্ছে যে ধরো আফটার গ্রাজুয়েশন ইজ দেয়ার এনি পসিবিলিটিস ফর ফাইন্ডিং এ জব? এ আহ, অবশ্যই। এখানে আপনার সেটা হচ্ছে যতদূর সম্ভব পিএইচডির পরে হলে সেটা ভালো হয়। আসলে মাস্টার্স এর পরে করতে গেলে আপনার কি বলে এটাকে, যে সেলস, যে সেলসম্যান গুলো আছে এগুলাতে জব করা যাবে। তাছাড়া আসলে আর কোনো সুযোগ নাই অন্য কিছু করার, মানে ভালো কোনো জব করার সুযোগ নাই আপনার মাস্টার্স এর পরে। সেটা হচ্ছে আপনার আফটার পিএইচডি অথবা আফটার পোস্ট ডক আপনি অনেক ভালো জব করতে পারবেন। কিন্তু এখানে একটা ছোট্ট শর্ত আছে, সেটা হচ্ছে আপনাকে চাইনিজ ভাষা জানতে হবে। চাইনিজ ভাষা না জানলে আপনার চাকরি করা খুব টাফ এখানে। কারণ আপনি যাদের সাথে ডিল করবেন তারা হচ্ছে হয় আপনার ইংলিশ বুঝবে না, আপনার বাংলা বুঝবে না, ওরা শুধু চাইনিজ বুঝবে। তো আমার চাইনিজ শেখাটা খুব ইম্পর্টেন্ট। চাইনিজ কোম্পানিগুলোর যে ইন্টারন্যাশনাল মার্কেটিং এর ক্ষেত্রেও চাকরি করা মানে হ্যাঁ, সম্ভব হয় কিনা? যেমন আমি হ্যাঁ, একটা ছেলেকে চিনতাম এই হ্যাঁ, কাস্টে, সে এখন সুব্রত ওইগুলা নাম করা করে, যায়। সে এখন একটা কোম্পানির হুম। ইন্টারন্যাশনাল সেলসে জব করছে এবং মাস্টার্স কমপ্লিট হ্যাঁ, হ্যাঁ, করেই করছে। ওইখানে করা তো যায়। সে তো ওইখানে প্রায় করা যায়, কারণ হচ্ছে ওইখানে তো সব আপনি সব ইংলিশে ডিল করবেন দাদা। ওইখানে তো আর হচ্ছে মানে চাইনিজদের সাথে আপনার ডিল করতে হবে না। আপনি সব ইন্টারন্যাশনালি ডিল করবেন, যেগুলো হচ্ছে আপনার ইংলিশ জানলেই হবে, চাইনিজ না জানলেও সমস্যা নাই। কিন্তু আপনার নর্মাল যে জব আমি গুলো আছে এগুলা করতে গেলে আপনার সময় খুব চাইনিজ জানতেই সংক্ষেপ, হবে। আমি ফাইনাল হ্যাঁ, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, চায়নাতে সিটিজেনশিপ পাওয়ার কোনো আচ্ছা। সম্ভাবনা আছে কিনা? সিটিজেনশিপ আমি এখন পর্যন্ত দাদা অনেক মানুষের সাথে কথা বলছি, কেউ এখন পর্যন্ত পায় নাই সিটিজেনশিপ। পায় নাই। কিন্তু না পায় নাই। সম্ভাবনা সম্ভবত আছে, সেটা হচ্ছে আপনার সম্ভবত মিনিমাম 10 বছর বা 12 বছর থাকার পরে যদি আপনি কোনো চাইনিজ বিয়ে করতে পারেন তাহলে হয়তো একটা পসিবিলিটি আছে। তাছাড়া আমার মনে তাছাড়া আর হয় না, সম্ভব না। না কোনো সম্ভাবনা আছে। হ্যাঁ, এটাই। তো আমি তোমাকে অনেক মানে শুভেচ্ছা জানাই আমাদের স্টুডেন্টদের মোটিভেট করার থ্যাংক ইউ জন্য। দাদা, ধন্যবাদ। থ্যাঙ্কস ফর টাইম দেওয়ার অসংখ্য জন্য। ধন্যবাদ দাদা। আমরা দুজনেই রিসার্চার, আচ্ছা, দুজনেই আচ্ছা। প্রচন্ড ব্যস্ত, তারপরেও যে তুমি সময় দিয়েছো অসংখ্য হ্যাঁ, একটু ধন্যবাদ। ব্যস্ত এবং স্যার। তুমি চায়নার যে 1 নম্বর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্সে স্কলারশিপ পাইছো, এজন্য তোমাকে আরো কনগ্রাচুলেশন জানাই। এবং বাংলাদেশি থ্যাংক ইউ দাদা। স্টুডেন্টরা যারা তোমার মতন এই ধরনের সাফল্য করতে পারে, তোমার কাছ থেকে মানে মোটিভেট হয়ে তারাও যেমন মোটিভেশন নিতে পারে, তারা যেতে পারে উচ্চশিক্ষার জন্য চায়নাতে, আমি সেই শুভ কামনা জানাই। আর আবারও ধন্যবাদ জানাই।
ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।